ওকে, যেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করতে পারলাম না সেটাকে আমি জাস্ট এই ভিডিও করে তোমাদেরকে বলার চেষ্টা করব। সো আমরা লরেন্স ট্রান্সফরমেশন ডিরাইভ করলাম, অ্যান্ড ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ দ্য লরেন্স ট্রান্সফরমেশন ইজ দ্য লেন্থ কন্ট্রাকশন। জাস্ট স্টেটমেন্টটা এখানে লেখা আছে, যেটা আমি জাস্ট একবার রিডিং করে দিচ্ছি, তোমরা তোমাদের বইতে দেখতে পারবে। So it states that a body's length is measured to be greatest when the body is at rest relative to the observer. অর্থাৎ অবজারভারের রেসপেক্টে যদি একটা বডি রেস্টে থাকে তাহলে তার লেন্থটা সেই সেই ক্ষেত্রে সবথেকে বেশি হবে। And when it moves with a velocity v relative to the observer, যদি অবজারভারের রেসপেক্টে সেই বডিটা যদি v ভেলোসিটিতে মুভ করে, ইটস মেজার লেন্থ ইজ কন্ট্রাক্টেড ইন দ্য ডিরেকশন অফ ইটস মোশন। যেই ডিরেকশনে লেন্থটা যেই বডিটা মুভ করছে সেই ডিরেকশনে এর লেন্থটা কন্ট্রাক্টেড হয়ে যাবে বাই ফ্যাক্টর √1 - v² / c²। √1 - v²/c² এই ফ্যাক্টর দ্বারা এটা কন্ট্রাক্টেড হবে, whereas its dimension perpendicular to the motion are unaffected। অর্থাৎ যেই ডিরেকশনে মুভ করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ডাইমেনশন সেগুলো আনএফেক্টেড থাকবে। অর্থাৎ শুধুমাত্র যেই ডিরেকশনে মুভ করছে সেই ডিরেকশনে তুমি যদি একটা মুভিং ফ্রেম থেকে সেই বডিটার লেন্থ দেখো, তাহলে তার 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 লেন্থটা কন্ট্রাক্টেড হবে শুধুমাত্র সেই ডিরেকশনে যেই ডিরেকশনে মোশনটা হচ্ছে, কিন্তু অন্য যেসব ডিরেকশন পারপেন্ডিকুলার ডিরেকশন সেই ডিরেকশনে কিন্তু এটা আনএফেক্টেড, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এই স্টেটমেন্টটাকে আমরা প্রমাণ করব। সো ফার্স্ট আমরা এটাকে জাস্ট আমরা যে লরেন্স ট্রান্সফরমেশন করলাম সেখান থেকেই এটাকে প্রমাণ করব। এরপরে আমরা একটা ফিজিক্যালি আরও কীভাবে প্রমাণ করা যায় সেটা আমরা আলোচনা করব। জাস্ট আজকে আমরা এটাকে যে লরেন্স ট্রান্সফরমেশন আমরা শিখলাম সেখান থেকে এটাকে ড্রাইভ করার চেষ্টা করব। তো তার জন্য উইল কনসিডার টু ইনার্শিয়াল ফ্রেম। সে আমি জাস্ট এটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি। সো এখানে আমরা দুটো ইনার্শিয়াল ফ্রেম কনসিডার করছি। একটা হচ্ছে এস ফ্রেম হুইচ ইজ অ্যাট রেস্ট, যার কোঅর্ডিনেট XYZ এবং অরিজিন হচ্ছে O, অ্যান্ড there is another inertial frame which is moving with constant speed, uniform speed v. So S prime frame is moving with speed v with relative to S, এবং এর কোঅর্ডিনেট সিস্টেমগুলো হচ্ছে X prime, Y prime, Z prime। এখন আমরা কনসিডার করছি যে এই মুভিং ফ্রেমে একটা রড আছে, এই মুভিং ফ্রেমে একটা রড আছে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, মানে এর এক্স প্রাইম অ্যাক্সিস যেটা সেই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ঠিক আছে, সেই অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি একটা রড রাখা আছে, এবং সেই রডটার দুটো এন্ড পয়েন্ট ধরছি x1 প্রাইম অ্যান্ড x2 প্রাইম, এই দুটো লোকেশনে আছে। সো লেটস কনসিডার দ্যাট সো আমরা রড কনসিডার করছি হুইচ ইজ প্যারালাল টু এক্স প্রাইম অ্যাক্সিস, এবং দুটো এন্ড পয়েন্ট আমরা বলছি, একটা এন্ড পয়েন্ট আছে x2 প্রাইম পজিশনে, একটা আছে x1 প্রাইম পজিশনে। এখন এই রডটার লেন্থ ইন দিস এস প্রাইম ফ্রেম মানে মুভিং ফ্রেমে মানে রডটার রেস্ট ফ্রেম, রডটা এই ফ্রেমে রেস্টে আছে। সো রডের রেস্ট লেন্থ যদি বলতে পারো, বা রডের প্রপার লেন্থ ইন দিস ফ্রেম ইজ x2 প্রাইম - x1 প্রাইম। এখন
এই রডটা তুমি যদি এস ফ্রেম থেকে মেজার করো এই রডের লেন্থটা, তাহলে কি হবে? সো এস ফ্রেম থেকে যদি মেজার করো তাহলে এস ফ্রেম থেকে তুমি এই রডটাকে এস ফ্রেম থেকে তুমি রডটাকে মেজার করবে এখন। তাহলে সো এস ফ্রেম থেকে এই রডটা হচ্ছে মুভিং, এস ফ্রেমটা রেস্টে আছে বাট এস প্রাইম ফ্রেম মুভ করছে, এস প্রাইম ফ্রেমে রডটা মুভ করছে, তাহলে রড ইজ মুভিং ইন ইন উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। তাহলে এস ফ্রেমে এই রডের যে লেন্থ দুটো সেটা যদি আমি x1 অ্যান্ড x2 যদি মেজার করে, দেন হাউ দে আর রিলেটেড, এক্স প্রাইম এবং এক্স হাউ দে আর রিলেটেড। সো ফ্রম Lorentz transformation we can write that x2 prime and x1 prime. So x2 prime we can write as x2 minus g2. So this is how the x2 prime and x1 prime are related to x2 and x1. So x2 x1 হচ্ছে তোমার রেস্ট ফ্রেম থেকে তুমি রডের দুটো এন্ড পয়েন্ট মাপছো, অ্যান্ড দে আর মানে যেহেতু টাইম ইজ অলসো দেয়ার ইন দ্য Lorentz transformation, so we have this time. এখন the length of the rod in S prime frame and how the length of the rod in S prime are related. তো সেটা বের করার জন্য উইল টেক দ্য ডিফারেন্স বিটুইন দিস টু x2 prime minus x1. So if we take the difference, then what we get? So if we take the difference, then we have x2 prime minus x1 prime is equals to x2 minus x1 minus v t2 minus t1 root over 1 minus v square c square. ঠিক আছে, এখন যদি আমরা এস ফ্রেম থেকে আনপ্রাইম ফ্রেম থেকে আমরা যদি রডের দুটো এন্ড একই টাইমে মেজার করি, দেন উই ক্যান রাইট t2 equals to t1. অর্থাৎ আমরা যদি দুটো এন্ড পয়েন্ট সাইমেলটেনিয়াসলি মেজার করি, অবশ্যই আমাকে সাইমেলটেনিয়াসলি মেজার করতে হবে, তা না হলে আমি যদি ডিফারেন্ট টাইমে মেজার করি দেন আই উইল নট গেট দ্য অ্যাকচুয়াল লেন্থ, আমি ট্রু লেন্থ পাবো না। তাই তো আমি যদি একটা টাইমে এই সাইড মেজার করি, একটা অন্য টাইমে যদি অন্য সাইড মেজার করি, দেন আই উইল নট গেট দ্য ট্রু লেন্থ। সো ট্রু লেন্থ মেজার করার জন্য আমাকে অবশ্যই দুটো এন্ড পয়েন্টকে সাইমেলটেনিয়াসলি মেজার করতে হবে। সাইমেলটেনিয়াসলি যদি মেজার করি, দেন আই ক্যান পুট t1 equals to t2, t1 equals to t2 পুট করলে, so what I will get x2 prime minus x1 prime is equals to x2 minus x1 by root over 1 minus v square c square. So if we write that, we have, so you can just erase this. So what this statement is x2 prime and x1 prime is the length of the rod in S prime frame, and that is related to the length x2 minus x1, the length of the rod in rest frame, or in S frame, and how they are related. So the length are related as this relation. এখন আমি যদি x2 prime minus x1 prime এটাকে যদি আমি এর রেস্ট লেন্থ ধরি, if I say its rest length যদি আমি L0 দিয়ে ডিনোট করি, and x2 minus x1 সেটাকে যদি আমি এর length L বলি, then we can write this expression as, so this is L0, its rest length, and this is its measured length in this plate. So L will be L0 root over 1 minus v square c square. So L হচ্ছে সেই রডটার লেন্থ with relative to the মুভিং ফ্রেমে, অর্থাৎ এখানে রেস্ট ফ্রেম বাট রড যেহেতু মুভ করছে, সো মুভিং ফ্রেমে এল হচ্ছে সেই রডের লেন্থ।
So the length in the moving frame it's related to the length of the rest frame by this relation. So L equals to L0 root over 1 minus v square c square. So L0 হচ্ছে সেই লেন্থটা যেটা তার রেস্ট ফ্রেমে মেজার করা হচ্ছে, রডের রেস্ট ফ্রেমে। সো অবশ্যই এখন তুমি দেখতে পারো 1 minus v square c square. So this quantity is less than 1 root over 1 minus v square c square. This quantity is less than 1. তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি একের থেকে কম একটা ফ্যাক্টর থাকে তার মানে L is less than L0. L is less than L0 অর্থাৎ মুভিং ফ্রেমের থেকে তুমি যখন রডের লেন্থটা মাপবে সেই লেন্থটা সবসময় কন্ট্রাক্টেড হবে, তাই তো? সেই লেন্থটা সবসময় কন্ট্রাক্টেড হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স। এই জিনিসটা আমরা নিউটনিয়ান রিলেটিভিটিতে দেখে নিই। নিউটনিয়ান রিলেটিভিটিতে আমরা কি দেখছিলাম? দ্য টু লেন্থ ইজ সেম, the length or length interval, space interval are invariant. দুটো লেন্থই সেম দেখবে, কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দিস ইজ ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স দ্যাট উইল নট সি দ্য সেম লেন্থ। যেই দিকে মোশন হবে সেই দিকে লেন্থটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। এখন হোয়াট অ্যাবাউট দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন? পারপেন্ডিকুলার ডিরেকশন মানে পারপেন্ডিকুলার ডিরেকশনের ডিমেনশনগুলো কি? অর্থাৎ তুমি যদি এই রডটার হাইট কত সেটা যদি দেখো তুমি, তাহলে এই ক্ষেত্রে that will not change because in Lorentz transformation y and y prime they are same. So y prime equals to y, z prime equals to z. তাহলে তুমি যদি এই রডটার হাইট তুমি যদি দুটো পয়েন্টে ধরো y2 prime minus y1 prime, so that will be equals to y2 minus y1. So perpendicular direction বা তুমি যদি z direction বা y directionের দিকে মানে তুমি যদি এর ডাইমেনশন দেখো, দ্যাট উইল বি আনএফেক্টেড। অনলি দ্যাট লেন্থ ইন দ্যাট ডিরেকশন উইল বি চেঞ্জ, যেটা তার সঙ্গে মোশনে থাকবে। যেই ডিরেকশনে মোশনটা হবে সেই ডিরেকশনের লেন্থটা শুধুমাত্র চেঞ্জ হবে, অন্য ডিরেকশনে নয়। ঠিক আছে, এটা ক্লিয়ার? ওকে, নেক্সট উইল talk about another consequence which is the time dilation. So first let's write the statement, then I will explain. Okay, so this is the statement of time dilation, which states that a clock is measured to go at its fastest rate when it is at rest relative to the observer. অর্থাৎ যখন একজন অবজারভারের রেসপেক্টে একটা ঘড়ি যখন রেস্টে থাকবে তখন সেই ঘড়িটা সবথেকে ফাস্টেস্ট মুভ করবে। when it moves with a velocity v relative to the observer, সেই অবজারভারের রেসপেক্টে যদি ঘড়িটা v ভেলোসিটিতে মুভ করে, then its rate is measured to have slowed down by a factor root over 1 minus v square c square. অর্থাৎ যদি সেই ঘড়িটা একজন অবজারভারের রেসপেক্টে মুভ করে উইথ ভেলোসিটি ভি, তাহলে সেই অবজারভারের কাছে মনে হবে দ্যাট দ্য ক্লক ইজ গোয়িং স্লো। ক্লকটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে মুভ করছে, যেমন ফাস্টেস্ট মুভ করছিল, যেমন ইউজুয়াল টাইম মুভ করা উচিত সেই ইউজুয়াল টাইমে মুভ করছে না, সে স্লো হয়ে গেছে ঘড়িটা। অ্যান্ড কত ফ্যাক্টরে স্লো হয়েছে? স্লোড ডাউনের ফ্যাক্টর হুইচ ইজ রুট ওভার 1 minus v square c square. সো দ্য সেম ফ্যাক্টর, যেই ফ্যাক্টরে লেন্থ কন্ট্রাকশন হয় ঠিক সেম একই ফ্যাক্টরে এই ঘড়িটাও মুভিং ফ্রেমের ঘড়িটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, সো এটাও আমরা লরেন্স ট্রান্সফরমেশন থেকেই প্রমাণ করব। তো তার জন্য এগেইন উইল কনসিডার টু ইনার্শিয়াল ফ্রেম। ধরো আমরা দুটো ইনার্শিয়াল ফ্রেম কনসিডার করছি। সো let me wrap this and consider two inertial frames then. So we consider two inertial frame again, S and S prime, where S prime is moving with velocity v along x prime axis. এখন ধরি যে S prime ফ্রেমে কোনো একটা পজিশনে সে একটা পার্টিকুলার পজিশনে একটা ঘড়ি রাখা আছে। সো ইউ হ্যাভ এ ক্লক অ্যাট সাম
পার্টিকুলার পজিশন আছে এক্স প্রাইম পজিশনে এখানে একটা ঘড়ি রাখা আছে, ঠিক আছে। এখন এই ফ্রেমে ধরো একটা ইভেন্ট ঘটলো, at some time একটা টাইমে ধরো একটা ইভেন্ট ঘটলো, সো উই ডিনোট দ্যাট টাইম সে t1 প্রাইমে একটা ইভেন্ট ঘটলো অ্যান্ড অ্যানাদার ইভেন্ট হ্যাপেন আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে ধরো আরেকটা ইভেন্ট ঘটলো, সে সে ধরো একটা 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 পেন্ডুলাম আছে, সে পেন্ডুলামটা তুমি ছেড়ে দিলে টি ওয়ান প্রাইম টাইমে তুমি পেন্ডুলামটা একটা এন্ড থেকে ছাড়লে, সেই পেন্ডুলামটা আবার ঘুরে এসে আরেক মানে সেই ইনিশিয়াল পজিশনে আসলো, তারপর সেই টাইম পিরিয়ড কমপ্লিট হলো অ্যানাদার টাইম, সেটা হচ্ছে t2 প্রাইম, অর্থাৎ দুটো ইভেন্টের মধ্যে যে ইন্টারভ্যালটা সেটা হচ্ছে t1 প্রাইম অ্যান্ড t2 প্রাইম। সো আরেকটা ইভেন্ট ঘটেছে হুইচ ইজ t2 প্রাইম টাইমে আরেকটা ইভেন্ট ঘটেছে, ঠিক আছে। এখন দ্য ইন্টারভ্যাল, এই যে টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য দুটো ইভেন্টসের মধ্যে যে টাইম ইন্টারভ্যাল সেটা হচ্ছে ইন দিস ফ্রেম t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, তাই তো। এই ফ্রেমে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইজ দ্য ইন্টারভ্যাল অফ দ্য টু ইভেন্ট, বা এটা ধরে নাও আমরা যে পেন্ডুলামের এক্সাম্পলটা দিলাম, সেখানে হয়তো পেন্ডুলামের টাইম পিরিয়ড ইজ গিভেন বাই দিস, এমন হতে পারে। সো এখন এই ফ্রেমে এই ঘড়িটা রেস্টে আছে, তাই তো, দিস ক্লক ইজ অ্যাট রেস্ট। সো দিস টাইম ইন্টারভ্যাল হচ্ছে এই ফ্রেমের রেস্টে, তাই তো। অ্যান অবজারভার হুইচ ইজ অ্যাট রেস্ট ইন দিস ফ্রেম, তার রেসপেক্টে দিস ইজ দ্য টাইম পিরিয়ড। এখন এই ইন্টারভ্যাল দুটো তুমি যদি এস ফ্রেম থেকে মেজার করো, ঠিক আছে, এস ফ্রেমের রেসপেক্টে দিস ক্লক ইজ মুভিং, এস ফ্রেমের রেসপেক্টে এই ক্লকটা মুভ করছে। এখন এস ফ্রেম থেকে তুমি যদি এই ইভেন্ট দুটো মেজার করো, দেন ইউ নিড টু ক্লক, তোমার দুখানা ঘড়ি প্রয়োজন, একটা ক্লকে হবে না, তাই তো। দুটো ঘড়ি কেন প্রয়োজন? কারণ যখন ফার্স্ট ইভেন্টটা ঘটেছে, তখন ধরো এস ফ্রেমে একটা ঘড়ি আছে, সে টাইম নোট করলো টি, মানে যেই জায়গায় ইভেন্টটা ঘটেছে সেই জায়গায় তোমাকে ঘড়িটা রাখতে হবে, নাহলে তুমি যদি দূর থেকে দেখো, দেন এগেইন ইউ হ্যাভ টু কনসিডার দোজ ডিস্টেন্স এটসেট্রা। সো উই অ্যাভয়েড দিস। তার জন্য আমরা যেই পজিশনে ইভেন্টটা ঘটেছে সেই পজিশনে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা এই ইভেন্টটাকে নোট করবে। তো একটা ইভেন্ট যখন ঘটলো, তখন ধরো সেইখানে যে ঘড়িটা ছিল এস ফ্রেমে, সেই ঘড়িটা তার টাইম নোট করলো, ঠিক আছে। ধরো t1 প্রাইম সময় যে ইভেন্টটা ঘটেছে, সেই ইভেন্টটা এস ফ্রেম থেকে যখন মেজার করছে, সেটা ধরো t1 হচ্ছে তার টাইম, ঠিক আছে, t1 টাইমে সেটা নোট করছে। এখন যখন পরের ইভেন্টটা ঘটছে, যেহেতু দিস ক্লক ইজ মুভিং, এই ইভেন্ট যেখানে ঘটছে সেটা মুভ করে যাচ্ছে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, তাহলে এর পরের ঘটনা যখন ঘটবে, তখন এই ইভেন্টটা একই জায়গায় এস প্রাইম ফ্রেমে একই জায়গায় ঘটছে, কিন্তু সেটা এস ফ্রেম থেকে দেখলে সেটা যেহেতু এটা মুভ করে যাচ্ছে, ফ্রেম নিজেই মুভ করে যাচ্ছে এস প্রাইম ফ্রেমটা, সেই জন্য সে এটা ডিফারেন্ট লোকেশনে হবে, তাই তো। তো তার জন্য সেই লোকেশনে তোমার আরেকটা ঘড়ি লাগবে। সো এস ফ্রেম থেকে এই দুটো ইভেন্ট অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা ঘড়ি দিয়ে মেজার করবে, এবং দুটো আলাদা ঘড়ি দিয়ে যে মেজার করবে তাতে টাইম হচ্ছে, ধরো একটা ঘড়ি দিয়ে মেজার করলো টাইম হচ্ছে t1, আর একটা ঘড়ি দিয়ে মেজার করলে টাইম হচ্ছে t2, ঠিক আছে। এবং এই ঘড়ি দুটো যদি সিঙ্ক্রোনাইজ হয়, দেন ইউ ক্যান মেজার দ্য টাইম ডিফারেন্স বিটুইন দিস টু ইভেন্ট। এই ইভেন্ট দুটোর মধ্যে তুমি তখন টাইম ডিফারেন্স বের করতে পারো, হুইচ ইজ t2 minus t1. Now how they are related, how these time are related. So we have the Lorentz transformation and we know how they are related. So we can write t2 and t1. So t1 is related to t1 prime as t1 equals to t1 prime plus x v by c square, so x prime v by c square root over minus v plus c square, and t2 is t2 prime x prime v by c square
যে টাইমগুলো মেজার করবে সেগুলো হচ্ছে এটা। সো t1 ইজ t1 প্রাইম প্লাস এক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার অ্যান্ড t2 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার আছে, অ্যান্ড t2 ইজ t2 প্রাইম প্লাস এক্স প্রাইম ভি বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমি দু জায়গায় এক্স প্রাইম লিখেছি কারণ প্রাইম ফ্রেমে দুটো ইভেন্টই একই পজিশনে ঘটেছে, ঠিক আছে? প্রাইম ফ্রেমে দুটো ইভেন্টই একই পজিশনে ঘটেছে, সেজন্য দু জায়গায় আমি এক্স প্রাইম লিখেছি, দুটো ইভেন্টই এক্স প্রাইম পজিশনে ঘটেছে, ঠিক আছে? কিন্তু এস ফ্রেম থেকে দুটো দুই জায়গায় দেখবে, অবশ্যই দুটো ইভেন্ট দুই জায়গায় ঘটেছে দেখবে, সেজন্য তারা দুটো আলাদা আলাদা ঘড়ি ইউজ করতে হবে তাকে, তাই তো? এবং আলাদা ঘড়িতে যদি যদি তারা সিঙ্ক্রোনাইজ ক্লক হয়, দেন উই ক্যান টেক দ্য ডিফারেন্স t2 minus t1 which will give the interval, টাইম ইন্টারভেল বিটুইন দিস টু ইভেন্ট, দুটো ইভেন্টের মধ্যে টাইম ইন্টারভেল সেটা মেজার করতে পারবে। নাও হোয়াট ইজ দ্য টাইম ইন্টারভেল? সো টাইম ইন্টারভেল ইন এস ফ্রেম ইজ t2 minus t1. So you can write t2 minus t1. So let's write here. This is t2 prime minus t1 prime by the time interval in the S frame, S frame time interval t2 minus t1 is related to the time interval in the S prime frame t2 prime minus t1 prime root over 1 minus v square c square, ঠিক আছে? This is how the time interval will be related. Now let's see, এখন যেই টাইমটা আমরা মেজার করছি ইন এস প্রাইম ফ্রেমে যেই টাইমটা মেজার করছি সেই ফ্রেমে কিন্তু তোমার ঘড়িটা মানে রেস্টে আছে, তাই তো? সেই ফ্রেমে এই ঘড়িটা রেস্টে আছে, বা এবং মানে ইভেন্টটাও একই পজিশনে ঘটছে, তাই তো? ইভেন্টটাও একই পজিশনে ঘটছে সেই ফ্রেমে যে টাইমটা মেজার করছি সেটাকে আমরা বলবো প্রপার টাইম, ঠিক আছে? প্রপার টাইম কাকে বলবো? প্রপার টাইম হচ্ছে সেই টাইমটা যেখানে ইভেন্ট দুটো একই পজিশনে ঘটছে, মানে একই পজিশন থেকে তুমি ইভেন্ট দুটো মেজার করতে পারছো, বা একই ঘড়ি দিয়ে তুমি দুটো ইভেন্টকে মেজার করছো, সেটাকে বলবো প্রপার টাইম। অর্থাৎ এস প্রাইম ফ্রেমে যে টাইমটা মেজার করছে সেটাকে আমরা বলবো প্রপার টাইম। সো প্রপার টাইম হচ্ছে মানে যেখানে যেটা বললাম, ঠিক আছে? বা ঘড়িটা যেই ফ্রেমে রেস্টে আছে, দ্যাট ইজ দ্য প্রপার টাইম। এবং এস ফ্রেম থেকে যে টাইমটা মেজার করবে সেটা হচ্ছে ইমপ্রপার টাইম বা নন প্রপার টাইম তুমি বলতে পারো। জাস্ট দিস ইজ দ্য নেম, আমি বলছি না হুইচ ইজ প্রপার হুইচ ইজ ইমপ্রপার, মানে বাট দিস ইজ হাউ উই নেম ইট, ঠিক আছে? তো এস ফ্রেম থেকে যে টাইমটা মেজার করছে t2 minus t1, দ্যাট ইজ নন প্রপার টাইম। অর্থাৎ এই ঘড়িটা এখন এস ফ্রেমের রেসপেক্টে মুভিং, সেই জন্য এটাকে নন প্রপার টাইম বলছি। বা ইন আদার ওয়ার্ডস, এস ফ্রেম থেকে আমাকে যদি ইভেন্ট দুটো ইন্টারভেল মাপতে হয়, তাহলে আমাকে দুটো আলাদা পজিশনে ইভেন্টগুলো ঘটছে এবং দুটো আলাদা ঘড়ি লাগছে আমাকে। সো যেখানে আমি দুটো আলাদা আলাদা ঘড়ি দিয়ে টাইম ইন্টারভেল মেজার করছি সেটাকে আমি ইমপ্রপার টাইম বলবো, ঠিক আছে? সো টাইম ইন্টারভেল, আমি যদি প্রপার টাইম ইন্টারভেল t2 প্রাইম মাইনাস t1 প্রাইম এটাকে যদি ডেল্টা টাউ বলি, সো ডেল্টা টাউ ইজ দ্য প্রপার টাইম, অ্যান্ড t2 minus t1 improper time এটাকে যদি আমি ডেল্টা t বলি, then this delta tau and delta t, how they are related? So you can write delta t is t2 minus t1, which is equal to delta tau by so delta t, that is improper time or time measured in a frame where with respect to which the clock is moving. বইটা যেই ফ্রেমের রেসপেক্টে ক্লক মুভ করছে সেই টাইম ইন্টারভেল ইজ ইকুয়ালস টু ডেল্টা টি প্রপার টাইম ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এখন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইজ এগেইন দিস ইজ লেস দ্যান 1, একের থেকে কম। একের থেকে কম হওয়া মানে কি? সো প্রপার টাইম ইজ গ্রেটার দেন ইমপ্রপার টাইম, ঠিক বলছি না? এটা যদি একের থেকে কম হয়, যদি একের থেকে কম হয় তাহলে নিচে হচ্ছে একের থেকে কম, যদি একের থেকে কম হয় তাহলে এটা, এখন ডিনোমিনেটরটা একের থেকে কম হওয়া মানে
নিউমিনেটরটা অবশ্যই একের থেকে বেশি হবে, which means delta t is greater than delta tau, or in other words the time measured in s frame or the improper time is longer than the time measured in s frame or proper time. তার মানে যে ঘড়ি দিয়ে আমরা এস ফ্রেমে টাইম মেজার করছি দ্যাট ক্লক মাস্ট রান স্লোয়ার দেন দ্য ক্লক ইন দ্য প্রপার ফ্রেম. Is it clear now? Okay, now I will end this class by addressing one point which one of you asked, that how the position of a particle can influence the time measurement. অর্থাৎ একটা পার্টিকেলের পজিশন সে কোন জায়গায় আছে সে কি করে টাইমের মেজারমেন্টটাকে ইনফ্লুয়েন্স করতে পারে. Now, to understand this, if we consider that two events occur in S prime frame in different positions, say x1 prime and x2 prime, then if you measure the time interval between these two events from S frame, then you will find in your calculation there will be the space dependence, right? Now, why this space dependence term is coming into the picture? It is coming because light takes finite time to travel from one point to another point, and if the events are separated, then light will take a time to travel from one event to another event, and that time is coming from this space dependence term. Is it clear now? Okay, so today we will end our class here, and in the next class we will try to give a more physical approach to this time dilation and length contraction. Okay, bye.